আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আমরা কনস্টেবল থেকে এটিএসআই এবং এটিএসআই থেকে টিএসআই এই দুই পদের যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে পরীক্ষায় যে সকল প্রশ্ন আসতে পারে এরকম সম্ভাব্য কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমি নিজে কোনো কবিরাজও নই, একেবারে কোনো জ্যোতিষও নই যে এই সকল প্রশ্ন আসবে। তবে গতানুগতিক ভাবে বিগত সালে যে সকল প্রশ্ন এসছে বা যে ধারণা করা যাচ্ছে যে এ ধরনের প্রশ্ন হয়তো পরীক্ষায় আসতে পারে, সেগুলো নিয়ে একটা আমরা আলোচনা করব। আমরা সিআরপিসির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সিআরপিসি তে আমরা যেটা গুরুত্ব দিয়েছি, পার্থক্য লিখুন, তদন্ত এবং অনুসন্ধান। এই পার্থক্য লিখুন, তদন্ত এবং অনুসন্ধান। তদন্ত কাকে বলে কেউ বলতে পারবা? পার্থক্য লিখুন, তদন্ত এবং অনুসন্ধান, এ কেউ বলতে পারবে নাকি? কি নাজমুল, বলতে পারবা পার্থক্য, তদন্ত বা অনুসন্ধান? এটা চার ধারার মধ্যে বলা আছে তদন্ত কাকে বলে। যদি এইরকম কোনো প্রশ্ন আসে যে তদন্ত এবং অনুসন্ধানের মধ্যে পার্থক্য কি, যদি মনে নাও থাকে পার্থক্যটা, তাহলে আমরা কি করব? স্যার, আমরা, হ্যাঁ বলো। সিআরবি চারের আগে হতে বলতে তদন্ত বলতে বোঝায় পুলিশ অফিসার, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের, চাইরে রাখে ঠতে বলছে তদন্ত বলতে বোঝায় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অফিসার। পুলিশ অফিসার, পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত কার্যক্রম। অর্থাৎ প্রথমেই বলা হয়েছে তদন্ত বলতে বোঝায় একজন পুলিশ অফিসারের কাছ থেকে তদন্তের ক্ষমতা পাওয়া গেছে, কিংবা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ক্ষমতা পাওয়া গেছে। এই ম্যাজিস্ট্রেট এবং পুলিশের কাছ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে একজন ব্যক্তি সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যে কাজটি করে থাকেন, সেটি হলো তদন্ত। তবে ম্যাজিস্ট্রেটের কার্যক্রম ব্যতীত, অর্থাৎ ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারবেন না, তদন্ত করবেন একজন ওই ব্যক্তি, যে ব্যক্তি কিনা সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে কাজটি করতেছেন, তদন্ত। আসলে এই তদন্তের ক্ষেত্রে চাইলে ঠ আর অনুসন্ধান কত, অনুসন্ধান কত, ও ক। স্যার, চারের আগে ট, চারের একের ট। এখানে তো চারের একের ট হবে কেন? চারের একের ট কোথায় পারলে তুমি এখানে অনুসন্ধান? আচ্ছা, ট স্যার, ট। ট, স্যার, হ্যাঁ, টাকার স্যার। টাকা লিখতে ট। এই হুম। অনুসন্ধানের অপর নাম হলো ইনকোয়ারি। তো আমরা দেখলাম তদন্তের বেলায় বলা হয়েছে যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে একজন ব্যক্তি পুলিশ অফিসারের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন বা একজন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। এই পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে একজন ব্যক্তি সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে যে দায়িত্বটা পালন করেন, এটি হচ্ছে তদন্ত। তাহলে অনুসন্ধান বা ইনকোয়ারি কি? সেখানে বিপরীত, সেখানে বলা আছে অনুসন্ধান বা ইনকোয়ারি অর্থ ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সকল কার্যক্রম। অর্থাৎ ম্যাজিস্ট্রেট এবং আদালতের কার্যক্রম ব্যতীত অন্যান্য যে সকল বিষয়ে কাজ করা হোক না কেন, সেটা কি অনুসন্ধানের আওতায় পড়ে। অর্থাৎ আদালত যে বিচার কার্য পরিচালনা করেন, ম্যাজিস্ট্রেট যে দায়িত্ব পালন করেন, এ ব্যতীত অন্যান্য যতগুলো কার্যক্রম করা হয় না কেন, সেটাকে বলা হয় ইনকোয়ারি বা অনুসন্ধান। অর্থাৎ ইনকোয়ারি বা অনুসন্ধান অর্থ এই আইন অনুসারে কোনো ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে সকল বিচার করেন বা ম্যাজিস্ট্রেট যে সকল আহ, আদালত যে সকল বিচার করেন এই ব্যতীত। এখন ম্যাজিস্ট্রেট যদি সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে কোনো দায়িত্ব পালন করেন, সেটিও কিন্তু অনুসন্ধানের মধ্যে আসবে। ম্যাজিস্ট্রেট যদি সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে কোনো কিছু করে থাকেন, সেটাও অনুসন্ধানের মধ্যে আসবে। আসলে এই বিষয়টা এরকমই, তোমাদের পরীক্ষায় আসতেও পারে, নাও আসতে পারে। তো এটাকে আমি গুরুত্ব দিয়েছি এ কারণে যে যদি কখনো তোমাদের প্রশ্ন আসে, যতটুকু পারো লিখে দিয়ে দেবে। যাক,
আমাদের আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো যে জনসাধারণ কি পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে পারেন, বা কোন কোন কাজের ক্ষেত্রে একজন পুলিশ অফিসার জনসাধারণের সাহায্য নিতে পারেন। আবার প্রশ্ন আসতে পারে যে পুলিশ কি আসামি গ্রেপ্তারের কাজে সাহায্য নিতে পারেন, বা একজন ম্যাজিস্ট্রেট একজন ম্যাজিস্ট্রেট কোনো বাদ রক্ষা বা শান্তিভঙ্গের আশঙ্কা রোধকল্পে কি কারো সাহায্য নিতে পারেন। আসলে এই প্রশ্নটি হলো সিআরপিসির 42 ধারার প্রশ্ন। যদি কখনো প্রশ্ন আসে যে একজন জনসাধারণ কখন পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবে বা সাহায্য করতে বাধ্য, আসলে এই সিআরপিসির 42-এর মধ্যে বলা হয়েছে যে একজন জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের যুক্তিসঙ্গত কারণে সাহায্য করতে বাধ্য। এখন এই সাহায্য করতে যে বাধ্য দুটি ক্ষেত্র, এখানে 42-এর কতে বলা আছে সাহায্য করতে বাধ্য কোন ক্ষেত্রে। আসামির পলায়ন রোধ করবে, আসামি গ্রেপ্তার কাজে সাহায্যের জন্য। তাই বলে আসামি ধরে তিনি দিবেন তা কিন্তু না, তিনি যে আসামিটাকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করবেন সেটাও কিন্তু না। তাহলে কোন বিষয়টা, সে বিষয়টি হলো একজন জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, সেটি বলা হয়েছে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে। অর্থাৎ একজন পুলিশ অফিসার একটা আসামি গ্রেপ্তার করতে গেছেন, এই আসামিটা গ্রেপ্তার এড়ানোর জন্য যখন পালানোর চেষ্টা করেন বা পালিয়ে যাওয়ার চেষ্টায় তিনি মানে পালিয়ে যাবেন এরকম একটা তিনি কার্যক্রম করেন, তো এর বা পালিয়ে যাচ্ছেন, এই পালিয়ে যাচ্ছেন বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন একজন পুলিশ অফিসার কিংবা ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছ থেকে সাহায্য চায় কি লক্ষ্যে, ওই আসামিটার পলায়ন রোধ করবে, তাহলে একজন জনসাধারণ যুক্তিসঙ্গত কারণে পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। আর একটা ক্ষেত্রে জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করেন, সেটি হলো শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে, বা রেলপথ, খাল, টেলিফোন, টেলিগ্রাফ বা সরকারি সম্পত্তির ক্ষতির প্রচেষ্টায় যারা করেন তাদেরকে প্রতিরোধ করার লক্ষ্যে জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য। তার মানে স্পষ্ট করে বলে দেয়া আছে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট বা পুলিশকে সাহায্য করবেন, আসলে করিবেন, এই সাহায্য যে করিবেন আর করবেন বা করতে বাধ্য, এটার মধ্যে অনেকগুলো তফাৎ থাকে। যাই হোক, আমি এত বাংলা বিভাগের এত ছাত্র না, এগুলোর যতটুকু বুঝি, জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে নিম্ন বর্ণিত কাজের ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য। সেই কাজগুলো হলো আসামির পলায়ন রোধ করবে, আর একটা হলো সরকারি সম্পদ, নদী নালা খালবিল রক্ষা, বাঁধ রক্ষা বা শান্তিভঙ্গের আশঙ্কা রয়েছে এমন ঘটনা। শান্তিভঙ্গ ঘটতেছে তা নয়, শান্তিভঙ্গের আশঙ্কা, শান্তিভঙ্গ হতে পারে এরকম আশঙ্কা করতেছেন তখন, তাহলে জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে নিম্নবর্ণিত কাজে সাহায্য করবেন। আবার অনেক সময় প্রশ্ন আসে যে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। প্রশ্ন আসে ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেলে খ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাইতে থাকে, ক নামক পুলিশ অফিসার তখন গ নামক ব্যক্তির সাহায্য চায় কিন্তু গ আসামি গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশকে সাহায্য না করায় আসামিটি পালিয়ে যায়। এক্ষেত্রে গয়ের অপরাধ কি, আসলে তখন লিখতে হবে যে সিআরপিসির 42 ধারায় উল্লেখ করা আছে জনসাধারণ আসামির পলায়ন রোধ করবে পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে যুক্তিসঙ্গত কারণে সাহায্য করতে বাধ্য। যদি কোনো জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের যুক্তিসঙ্গত আহ্বানে সাহায্য না করেন, তাহলে সে ব্যক্তি পেনাল কোডের 187 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে গ নামক ব্যক্তি ক নামক পুলিশ অফিসারের তলব মতে বা পুলিশ অফিসারকে আসামির পলায়ন রোধকল্পে সাহায্য না করায় তিনি পেনাল কোডের 187 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ঠিক প্রশ্নের উত্তর এভাবে লিখলে যদি প্রশ্নের মধ্যে পাঁচ থাকে, পাঁচই পাওয়া যাবে। 42 ধারা, 42 ধারা নিয়ে কারো কিছু বলার আছে? না স্যার। আচ্ছা, সামেদুল কি বাড়িতে নাকি?
সামেদুল, না বাসায় নিছো ঢাকায়? না স্যার। বাসা নিছো? না না না, না স্যার, এটা থানা স্যার। কোন থানা? কোতোয়ালি থানা স্যার, এটা ইউনিয়ন পরিষদের ভেতরে আছি স্যার। ও, তোমরা ইউনিয়ন ক্যাম্পে? না স্যার, এটা যে কোতোয়ালি থানাটা মেট্রো নিয়ে নিছে। এখন এই যে একটা ইউনিয়ন পরিষদে 4টা ইউনিয়নের একটা থানা করছে, জেলা আচ্ছা, থানা। বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে আমরা 42 ধারায় আলোচনা করলাম জনসাধারণ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে পারে। আচ্ছা, এরপরে আমরা 43 ধারায় চলে আসি। 43 ধারার প্রশ্নটা কি? 43 ধারার প্রশ্ন হলো, জনসাধারণ কি অপর জনসাধারণকে সাহায্য করবে, বা আইন অনুযায়ী জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, তবে একজন জনসাধারণ কি অপর জনসাধারণকে সাহায্য করবে, বা কোন কাজের ক্ষেত্রে একজন জনসাধারণ অপর জনসাধারণকে সাহায্য করবে? এই সিআরপিসি 43 ধারায় বলা হয়েছে একজন জনসাধারণ অপর আর একজন জনসাধারণকে সাহায্য করবে। কোন ক্ষেত্রে? আসামির পলায়ন রোধ করবে। কোন আসামি? এই জনসাধারণ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গেলে সেই জনসাধারণ অপর জনসাধারণকে সাহায্য করবেন, এবং যার প্রতি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ক্ষমতা দেয়া হয়েছে এই জনসাধারণ, তিনি আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে, গ্রেপ্তারি পরোয়ানার আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে অপর জনসাধারণের সাহায্য নিতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছো, না বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা দুটো প্রশ্ন দেখলাম, একজন জনসাধারণ অপর জনসাধারণকে সাহায্য করতে পারে, জনসাধারণ পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে পারে। কি মামুন, এটা কি বোঝা গেছে না বোঝো নাই? কি আমার কথা শুনতে পাচ্ছো? কি সামেদুল, শোনা যায় আমার কথা? জি স্যার, শোনা যায় স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, জনসাধারণ যদি পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেটের যুক্তিসঙ্গত কারণে সাহায্য সহযোগিতা না করেন, সেক্ষেত্রে কি জনসাধারণের অপরাধ হবে? জি জি স্যার, স্যার, হবে স্যার। পিয়ানের করে 100 127 ধারা অবলম্বন স্যার। একশো একশো কত ধারা? 87 ধারা স্যার, 187 ধারা অপরাধ হবে 127 স্যার। 187। আচ্ছা, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি। গ্রেপ্তার বলতে কি বোঝেন? এই গ্রেপ্তার সম্পর্কে কিন্তু আমরা যেটা জানি, গ্রেপ্তারের কিন্তু একটা প্রশ্ন চলে আসছে, গ্রেপ্তারের পদ্ধতি এবং গ্রেপ্তারকালীন কর্তব্য। তো সেটি নতুন সিআরপিসি যারা বই কিনছে, তোমরা কি কিনছো না সিআরপিসি সংশোধনী বই? ওটা তো স্যার এখনো না মানে তো স্যার পাই না স্যার। এটা মনে হয় পলো হলে বের হয়েছে, তোমরা পারলে ওখান থেকে নিয়ে নিও, খান স্টোরে আছে। কারণ আর না পারলে গেজেটটা নিয়ে যেতে পারো, গেজেট, তবে বইয়ের ওটা ভিতরে না, বইয়ের কিনে নেবো উপরে স্যার গেজেট, ইনশাল্লাহ। গেজেটটা ডাউনলোড করে ওটা নিয়ে যেতে পারো, নিয়ে যাওয়া যাবে। স্যার পোলোরের খান খান স্টোর নাম্বারটা স্যার একটু দিলে ভালো হতো আমাদের স্যার। আচ্ছা, আমি দিয়ে দেবো এখন গ্রুপে। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা হলো, গ্রেপ্তার বলতে কি বুঝেন? সিআরপিসি যতই সংশোধনী হোক না কেন, গ্রেপ্তার বলতে কি বুঝেন, এই গ্রেপ্তারের বিষয়টি সংক্রান্তে কিন্তু পরিবর্তন হয় নাই। এটা কি তোমরা জানো? কেউ যদি বলে যে গ্রেপ্তার বলতে কি বুঝেন, বা গ্রেপ্তারকালীন সময় আসামির মৃত্যু ঘটানো যায় কিনা, এটা কিন্তু পরিবর্তন হয় নাই। আমার কথা বুঝতে পারছো? তাহলে যেহেতু কি না আগে নিতে পরিবর্তন বলছি। হয়েছে? পরিবর্তন হয়েছে, এখানে প্রথমে বলা আছে যে সিআরপিসির 46-এর এ, বি, সি, ডি, সেকশন ই, সন্নিবেশ, অর্থাৎ এটা এর সাথে সংযুক্ত হবে। উক্ত কোডের 46-এর পর পর্যায়ক্রমে নিম্নরূপ হবে। তার মানে 46-এর 1, 2, 3 এটা সম্পূর্ণভাবে, 46-এর পরে 46-এর 1, 2, 3 এটার পরে 46-এর কটা প্রতিস্থাপিত হবে। আমার কথা কি বুঝতে পারছো?
তার মানে গ্রেপ্তার বলতে কি বোঝেন, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। গ্রেপ্তার কাকে বলে, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। এটা কিন্তু সরাসরি একদম চিনে নেবো স্যার। এটা কিন্তু রয়েই গেছে, এটা কিন্তু সংশোধন হয় নাই। তাহলে গ্রেপ্তার কাকে বলে? আমরা 46 ধারা অনুযায়ী যেটা আলোচনা করা হয়েছে, 46-এর 1-এ বলা হয়েছে গ্রেপ্তার বলতে বোঝায় কোন ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে আইন বলে আইনের হেফাজতে নেওয়াটাকে গ্রেপ্তার বলে। এখন তোমরা যারা আছো, তোমরা তো পরীক্ষা দিবা হলো পুস্তক সহ, তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে লেখা নাই। সেখানে লেখা আছে যে গ্রেপ্তার কিভাবে করিতে হইবে বা কিভাবে গ্রেপ্তার করিতে হইবে সেটাই বলা আছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো গ্রেপ্তার বলতে কি বোঝেন। আসলে সিআরপিসির মধ্যে স্পষ্ট করে এখানে উল্লেখ করা আছে গ্রেপ্তার কিভাবে করতে হবে, কথা অথবা কার্য দ্বারা। অর্থাৎ যাকে গ্রেপ্তার করতে হবে তাকে মুখ দিয়েও আমরা বলতে পারি যে আপনাকে গ্রেপ্তার করা হলো, তাও কিন্তু গ্রেপ্তার হিসেবে গণ্য হবে। আবার এটা এমনও হতে পারে যে কথা অথবা কার্য দ্বারা যদি কোনো ব্যক্তিকে আয়ত্তে আনা না যায়, তাহলে কি করা হবে? পুলিশ অফিসার যে ব্যক্তিকে গ্রেপ্তার করবেন তিনি তার দেহটা স্পর্শ করবেন। অর্থাৎ যদি কথা এবং কাজ দ্বারা, যে আপনাকে অ্যারেস্ট করা হলে চলেন যাই বা আপনি এদিকে আসেন থানায় চলেন, সে যদি কথা না শুনতে চায় তাহলে পুলিশ অফিসার তার দেহটা স্পর্শ করবেন, তাহলে তাকে গ্রেপ্তার হিসেবে গণ্য করা হবে। এরপরে বলা আছে এইরূপ গ্রেপ্তারে যদি দুইয়ে বলা আছে, এরূপ গ্রেপ্তারে যদি বাধা প্রদান করেন বা চেষ্টা করেন বা অথবা গ্রেপ্তার এড়াতে চেষ্টা করেন, তাহলে উক্ত পুলিশ অফিসার অপর ব্যক্তিকে গ্রেপ্তার কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অর্থাৎ গ্রেপ্তার করার সময় যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করেন বা প্রতিরোধ সৃষ্টি করেন, তাহলে পুলিশ অফিসার যতটুকু ক্ষমতা প্রয়োগ করে তাকে আয়ত্তে আনা যায় ততটুকুই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তার মানে গ্রেপ্তার বলতে বোঝায় কোনো ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতাকে সাময়িকভাবে হরণ করে আইন বলে আইনের হেফাজতে নেওয়াটাকেই গ্রেপ্তার বলে। গ্রেপ্তারকারী কর্মকর্তা তিনি যাকে গ্রেপ্তার করবেন তিনি মুখে অথবা কার্য দ্বারা যদি তাকে আয়ত্তে আনতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার তিনি তার দেহটা স্পর্শ করবেন। 2-এ বলা হয়েছে গ্রেপ্তারকারী কর্মকর্তা গ্রেপ্তার কালে যদি প্রতিরোধের মুখে পড়েন বা বাধার মুখে পড়েন বা যদি গ্রেপ্তারের বাধা দেয় বা গ্রেপ্তারের প্রতিরোধের চেষ্টা করে, তাহলে গ্রেপ্তার কার্যকরকারী পুলিশ অফিসার যতটুকু ক্ষমতা প্রয়োগ করে ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে তার আয়ত্তে আনতে পারবেন ততটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এর অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করার কোনো অধিকার নেই। এরপর 46-এর 3-এ যে বিষয়টি বলেছে, 46-এর 3-এ বলা হয়েছে যে একজন পুলিশ অফিসার তিনি গ্রেপ্তার করতে গিয়ে কি আসামির মৃত্যু ঘটাতে পারেন? হ্যাঁ পারেন, তিনি আসামির মৃত্যু ঘটাতে পারবেন। তবে তিনি অপরাধী হবেন কি হবেন না এ বিষয়টি কিন্তু আমার কথার মধ্যে নেই। তাহলে প্রশ্নটা হলো কি রকম, যে আসামির পলায়ন রোধ করতে পুলিশ কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? হ্যাঁ পারেন। বিআরবিতে 153 বিধিতে ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে আসামির কখন গ্রেপ্তার কার্যকরী করিবার লক্ষ্যে একজন আসামির মৃত্যু ঘটালেও তাহা আইনে অপরাধ হিসেবে গণ্য হবে। তার মানে একজন আসামির পলায়ন রোধ করবে যদি তাকে গ্রেপ্তার কার্যকরী করিবার লক্ষ্যে এমন একটা কাজ করি সেখানে যদি আসামির মৃত্যু হয়, তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে না। সেটা উল্লেখ করা হয়েছে 46-এর 3-এ। সেখানে বলা হয়েছে যে আসামির পলায়ন রোধ করবে যদি আসামির মৃত্যু ঘটে এবং সেই আসামিটা যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয় বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত হয়, সেক্ষেত্রে আসামির পলায়ন রোধকল্পে এমন একটি কাজ করা হয়েছে যে কাজের পরিণতি হিসেবে আসামিটার মৃত্যু ঘটেছে। সেক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরকারী পুলিশ অফিসারের কোনো অপরাধ হইবে না। তবে একটা বিষয় এখানে তাকেই প্রমাণ করতে হয়, অনেক কিছুই আছে, তো সেটাতে আমরা না যাই, কিন্তু আমরা যে বিষয়টা বলবো যে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আসামির পলায়ন রোধ করবে মৃত্যু ঘটানো যায় কিনা।
এখন 46-3 বক্তব্যটা আমরা অনেকেই জানি না। শুধু আমরা জানি যে 46-3 মানেই মেরে ফেলা। আসলে কিন্তু তা নয়। পেনাল কোডের 100 ধারায় যেরকম কথা বলা হয়েছে যে এ সকল কাজের ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও, তার মানে আপনি সর্বোচ্চ হিসেবে যদি মৃত্যু ঘটানো এ সকল কাজের ক্ষেত্রে, তাহলে আপনার অপরাধ হিসেবে গণ্য হবেন। অনুরূপভাবে আসামির পলায়ন রোধকল্পে মৃত্যু ঘটালেও অপরাধ হবে না যদি কিনা আসামিটা হয়ে থাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত। এখন প্রশ্ন হলো, 1 বছরের সাজাপ্রাপ্ত আসামির পলায়ন রোধকল্পে পুলিশ কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? হ্যাঁ, সিআরপিসি 46-3 বলেছে পুলিশ পারেন। পিআরবির 153 বিধিতে বলেছে পুলিশ পারেন। কারণ স্পষ্ট করে বলা আছে এই ধারায় এমন কোনো অধিকার দেয়া হয় নাই যিনি কিনা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত নহে বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত নহে তার মৃত্যু ঘটানো যাইবে। তার মানে কি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ অভিযুক্ত না, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ অভিযুক্ত না, তার মৃত্যু ঘটানো যাইবে না, এই ধারার বিধান বলে। তার মানে কি, যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না, তার পলায়ন রোধকল্পে মৃত্যু ব্যতীত অন্য কোনো ভাবে আহত করেও তাকে গ্রেপ্তার করা যাইবে। বিষয়টা কি বোঝা গেছে না বোঝা নাই? কে? স্যার বুঝতে পারছি স্যার। আর তুমি তো সবই বোঝো, লেখার সময় দেখা যাবে কি হয়। কি সেলিম মিয়া? সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছো? ও জীবনেও বুঝবা না যদি প্রশ্ন আসে যে সংশ্লিষ্ট কাজের আইনগত ব্যাখ্যা দিন। ক নামক পুলিশ অফিসার 2 বছরের সাজা পরোয়ানার আসামি খ কে গ্রেপ্তার করতে গেলে খ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, ক তখন তার নামে ইস্যুকৃত পিস্তল দিয়ে গুলি করলে রক্তাক্ত জখম অবস্থায় তাকে গ্রেপ্তার করেন। তুমি নিশ্চয়ই দিয়ে দেবা তার কাজটা হয় নাই, যে মারে ফেলা নেই। এই জন্য তো বললাম 46-3 আমরা বুঝি না। 46-3 শুধুমাত্র মারা না, 46-3 স্পষ্ট করে বলা আছে এই ধারায় এমন কোনো অধিকার দেওয়া হয় নাই যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত নহে বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত নহে তার মৃত্যু ঘটানো যাইবে। তার মানে কি, এই শাস্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তির মৃত্যু না ঘটিয়ে তাকে গ্রেপ্তার কার্যকরী করা যাবে। এটাই হলো 46-এর বক্তব্য। এখন কেউ যদি প্রশ্ন আসে গ্রেপ্তার বলতে কি বোঝেন, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। আসলে গ্রেপ্তারের পদ্ধতিটাই আলোচনা করা হয়েছে সিআরপিসির 46 ধারায়। 47 ধারায় কোনো গ্রেপ্তারের পদ্ধতি নয়। যারা দিচ্ছেন তারা ভুল লিখছেন। কারণ 47 ধারার বক্তব্যটা কি? প্রশ্ন আসছিল পরীক্ষায়, ক নাম সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, অর্থাৎ একজন পুলিশ অফিসারের করণীয় কি। একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে ক নামক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেলে ক পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে প্রবেশ করেন। এই ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি, অর্থাৎ যাকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে সেই ব্যক্তিটা যদি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়ে কোনো বাড়িতে প্রবেশ করেন, তখন এখানে মনে করতে হবে শুধুমাত্র সিআরপিসির 47 ধারা বলছি 47 স্যার। ধারার প্রশ্ন। অর্থাৎ শুধুমাত্র সিআরপিসির 47 ধারার প্রশ্ন। কিন্তু এটা এএসআই থেকে সাব ইন্সপেক্টর সম্ভবত পরীক্ষার প্রশ্ন আসছিল, বা কনস্টেবল থেকে এএসআই। এখানে তারা অনেকগুলো ধারা দিয়েছেন। অনেকে দিয়েছেন সঠিকটা, অনেকে দিয়েছেন ভুল। আসলে বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো, এই জাতীয় প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে না জেনে কখনোই দেব না। প্রশ্নটা ছিল যাকে গ্রেপ্তার করতে গেছেন সে পালিয়ে গিয়ে একটা বাড়িতে প্রবেশ করেছে। তাহলে সিআরপিসি 47 ধারায় উল্লেখ করা আছে যাকে গ্রেপ্তার করতে যাওয়া হয়েছে সে ব্যক্তি যে স্থানে লুকিয়ে আছে সেই স্থানে একজন পুলিশ অফিসার আদালতের অনুমতি ছাড়াই, অর্থাৎ বিনা পরোয়ানায় প্রবেশ করে তো তল্লাশি করে আসামিটাকে গ্রেপ্তার করতে পারবে।
তাহলে আপনার করণীয় কি? আপনি যাকে গ্রেপ্তার করতে গেছেন, সেই আসামিটা পালিয়ে গিয়ে একটা বাড়িতে প্রবেশ করেছে। আপনার করণীয় বলা হয়েছে সিআরপিসির 47 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো? কি আমার কথা বোঝা যায়? উত্তর দেবার সাথে সাথে। জি স্যার, বুঝাতে স্যার। তাহলে আমরা 47 ধারার বিষয়টা বুঝলাম। পুলিশ কি আসামি গ্রেপ্তারের লক্ষ্যে দরজা জানলা ভাঙতে পারেন? বা যদি কখনো প্রশ্ন আসে যে ক নামক পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে খকে গ্রেপ্তার করতে গেলে খ পুলিশের উপস্থিতি টের পেয়ে পার্শ্ববর্তী একটা বাড়িতে প্রবেশ করেন, পুলিশ সে বাড়িতে তল্লাশি করতে গেলে বাড়ির মালিক দরজা বন্ধ করে দেয়, এ ধরনের কাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি? দেখো, এখানে আসামি গ্রেপ্তার করতে যাওয়ার পর আসামিটা পালিয়ে গিয়ে একটা বাড়িতে প্রবেশ করেছে, বাড়ির মালিক বা স্থানের মালিক দরজা বন্ধ করে দিয়েছে বা গেট বন্ধ করে দিয়েছে। সেখানে সিআরপিসির 48 ধারা, সিআরপিসির 48 ধারায় কিন্তু এ ক্ষমতাটা দিয়েছে পুলিশ আসামি গ্রেপ্তার করিবার লক্ষ্যে দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করতে পারবেন। তাহলে পুলিশ অফিসারের কাজ কি হবে? উত্তরটা হবে, পুলিশ অফিসার যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে গেছেন, আসামিটা পলায়ন করে যে বাড়িতে প্রবেশ করে লুকিয়ে আছে, সেই বাড়ির মালিক বা স্থানের মালিক যদি পুলিশকে যুক্তিসঙ্গত কারণে প্রবেশ করতে না দেয়, তাহলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার ওই বাড়ি বা স্থানের দরজা অথবা জানালা ভেঙে প্রবেশ করে তো আসামিটাকে গ্রেপ্তার করতে পারবে। তার মানে সিআরপিসির 48 ধারায় বলা হয়েছে দরজা জানলা ভাঙতে পারবেন। তবে একটা কথা এখানে ব্যবহার করতে হবে যে ওই বাড়িতে যদি কোনো পর্দাশীল নারী থাকে, তাহলে তাকে সম্মানের সাথে অন্যত্র সরে যেতে বলতে হবে। এবং এই দরজা জানলা ভাঙার ক্ষেত্রে স্বল্প ক্ষতি করে যাতে প্রবেশ করা যায়, পুলিশ অফিসার সে ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ অফিসার দরজা জানলা ভেঙে ভিতরে প্রবেশ করতে পারেন। এটা সিআরপিসিতে 48 ধারায় উল্লেখ করা আছে। আর 49 ধারার মধ্যে যে কথাটি বলেছে সেটি হলো এরকম যে একজন পুলিশ অফিসার একজন আসামিকে গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করার পর আত্মীয় স্বজন বলেছে আমি আমার চাচাকে নিয়ে যেতে দেব না, ভাতিজাকে নিয়ে যেতে দেব না, বলে দরজা বন্ধ করে দিয়েছে। তার মানে পুলিশ অফিসার দরজা জানলা ভেঙে গ্রেপ্তারকৃত আসামিকে নিয়ে বের হতে পারবেন। এটি হলো 49 ধারায়। অর্থাৎ তাহলে এই যে 47, 48, 49 এই ধারার বিষয়গুলো সম্পূর্ণভাবে আলাদা। কিন্তু আমরা এটা না বুঝে আমরা কি করি যে গ্রেপ্তার বলতে কি বোঝেন বা গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন, সেখানে আমরা 46 থেকে শুরু করে শেষ পর্যন্ত দিয়ে রাখি, সে 53 পর্যন্ত। আসলেই কতটা সঠিক? গ্রেপ্তার বলতে কি বোঝেন, গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন। তাহলে আমরা কি 47, 48, 49 থেকে শুরু করে 53 পর্যন্ত দেবো, না শুধু 46 ধারায় দেবো, কোনটা? স্যার, শুধুমাত্র 46-এর 1, 2, 3 পর্যন্ত যাবো যাবো স্যার। আমি ভালো করে বলি, 46-এর 1, 2, 3 এখানে হবে যে যাকে গ্রেপ্তার করতে গেছেন সে যদি পরোয়ানার আসামি হয়, তাহলে আপনি কি করতে পারবেন। তার মানে কি পন্থা অবলম্বন করে আসামিটাকে আপনি আপনার আয়ত্তে আনতে পারবেন বা তাকে, তার মানে তাকে গ্রেপ্তার করতে পারবেন, সেটাই বলা হয়েছে 46-এর 1, 2, 3, অর্থাৎ 46 ধারার পুরোটাই। তো আমরা মোটামুটি 49 পর্যন্ত আলোচনা করলাম। আমরা 51 ধারা যদি চাই, 51 ধারার প্রশ্ন কি আসতে পারে? 51 ধারার প্রশ্ন যেটা চলে আসে সেটি হলো যে দেহ তল্লাশি বলতে কি বুঝেন, বা দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন, বা কার দেহ তল্লাশি করা যায়, বা দেহ তল্লাশির নিয়ম। এখন আমরা মনে করি কি দেহ তল্লাশির নিয়ম পা গুলো উপরের দিক দিয়ে বা হাত উপরে ওঠার দিক দিয়ে এভাবেই করতে হবে, এই নিয়ম কিন্তু এই সিআরপিসির 51 ধারায় বলা নেই।
সিআরপিসির 51 ধারার মধ্যে যে কথাটি বলা হয়েছে সেখানে হলো আটক ব্যক্তির দেহ তল্লাশি। আবার প্রশ্ন আসতে পারে, যাকে গ্রেপ্তার করেছে সে ব্যক্তির দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করুন। এখন এখানে বলা হয়েছে, যখন কোনো পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে এমন পরোয়ানা অনুসারে গ্রেপ্তার করবেন যাহাতে জামিনের ব্যবস্থা নাই, অথবা জামিনের ব্যবস্থা থাকলেও গ্রেপ্তারকৃত ব্যক্তি জামিন সংগ্রহ করতে পারে না। যখন কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়, অথবা কোনো সাধারণ নাগরিক যখন পরোয়ানা অনুসারে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনত জামিন দেওয়া যায় না, অথবা সে জামিন সংগ্রহ করতে অসমর্থ হয়। তার মানে আপনি, এ ভাই দাঁড়ান, আপনার শরীরে কি আছে, ও ভাই নাই, যান, এই তল্লাশিটা কখনো 51 ধারায় সমর্থন করে না। সিআরপিসির 51 ধারার বিষয়টি হলো যে একজন পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা বলে এমন একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন যাকে তিনি নিজে জামিন দিতে পারবেন না, জামিন সংগ্রহ করার মতো জামিন দেওয়ার মতো তার কোনো অধিকার নেই, বা বিনা পরোয়ানায় যাকে গ্রেপ্তার করেছেন, যাকে তিনি জামিন দিতে পারবেন না বা জামিন দিবেন না, বা জামিন সংগ্রহ করার কোনো ক্ষমতা নেই, বা জনসাধারণ যাকে গ্রেপ্তার করেছেন, পরোয়ানা বলে হোক আর পরোয়ানা ব্যতীত হোক, তিনি যখন মনে করবেন এই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ব্যক্তিটা জামিন সংগ্রহ করার মতো কোনো সুযোগ নেই, তখন তিনি কি করবেন? ওই গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি বলছে, তখন গ্রেপ্তারকারী অফিসার অথবা কোন সাধারণ নাগরিক যদি গ্রেপ্তার করেন, তাহলে তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কার যাহার নিকট অর্পণ করবেন, সেই অফিসার তাহার দেহ তল্লাশি করবেন এবং প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ব্যতীত তাহার নিকট যাহা পাওয়া যাইবে তাহার নিরাপদ হেফাজতে রাখবেন। কি বলছে এখানে? আমরা শুধু দেহ তল্লাশি নিয়ে দৌড়ালাম? কি বলছে? যখন গ্রেপ্তারকারী অফিসার অথবা কোন সাধারণ নাগরিক গ্রেপ্তার করিলে তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে যাহার নিকট সোপর্দ করবেন, সেই পুলিশ অফিসার তার দেহ তল্লাশি করতে পারবেন। তার মানে জনসাধারণ কিংবা অন্য কোনো অফিসার যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে একজন পুলিশ অফিসারের নিকট সুপর্দ করবেন, সে পুলিশ অফিসারও তার দেহটা তল্লাশি করবেন। সে পুলিশ অফিসার কি করবেন? তার পরিধেয় বস্ত্র ব্যতীত অন্য কিছু যাহা পাবে সেটা তিনি নিরাপদ হেফাজতে রাখবেন। এটাই হলো সিআরপিসির 51 ধারার বিষয়, কোন ব্যক্তির দেহ তল্লাশি করতে পারবে, দেহ তল্লাশির নিয়ম। এখন কার দেহ তল্লাশি করা যাবে? এখন প্রশ্ন যদি আসে, নারীর দেহ তল্লাশির পদ্ধতি আলোচনা করো। নারীর দেহ তল্লাশির পদ্ধতির ক্ষেত্রে কিন্তু সিআরপিসির 51 এবং 52 ধারা দুটোই আসবে। তো 51 ধারায় বলছে ওই নারীর দেহ তল্লাশি করা যাবে যে নারী কিনা জামিন সংগ্রহ করতে পারবেন না, বা যাকে আপনি জামিন দিতে পারতেছেন না, সেই নারীর দেহ তল্লাশি করতে পারবেন, তবে আপনাকে তো হতে হবে একজন নারী। অর্থাৎ 52 ধারায় বলেছে যে যদি কোনো নারীর দেহ তল্লাশি করার প্রয়োজন দেখা দেয়, তাহলে শালীনতার সাথে দৃষ্টি রেখে অপর একজন মহিলা দ্বারা তল্লাশি করাতে হবে। তার মানে 51 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির দেহ তল্লাশি করার প্রয়োজন দেখা দিলে, সেই ব্যক্তিটা যদি নারী হয়, সিআরপিসির 52 ধারায় বলেছে অপর আরেকজন নারীকে দিয়ে তার দেহটা তল্লাশি করাতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? কে? তোমরা তো বলবাই বুঝতেছি, কি বুঝছো? আমি বললাম তো, তোমরা যে পড়াশোনা করছো এতদিন, এই পড়াশোনাগুলোর মধ্যে তোমাদের ভুল একটা, মুখস্থ করো নাই। কেননা ফিসাবিলিল্লাহ আসো, আমাদের তো বই আছে। কোনো কারণে যদি হলের মধ্যে তোমার বইটা নেয়, তোমাকে খাতা না লিখে চলে আসতে হবে। এ ধরনের পড়াশোনা করে তো লাভ নেই। পড়াশোনা করতে গেলে মুখস্থ রাখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ওই বইয়ের মধ্যে যেভাবে লেখছে তুমিও সেভাবে দিছো। প্রশ্ন আসে যে একজন জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশের নিকট সোপর্দ করলে পুলিশের করণীয় কি? প্রশ্ন হবে একটা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দিয়ে চলে আসো। তার মানে বোঝালা যে তুমি অনেক বোঝো, কিন্তু নাম্বার নাই। এই জন্য মুখস্থ করতে হবে। সবাই তো হলো একেবারে বহুত বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি। রাস্তায় ডিউটি করার সময় তো পাবলিকের সাথে সেরকম করা যায় নাকি? কি
না স্যার, এখন বর্তমানে চাকরি করা কঠিন তো অবস্থা স্যার, আমি বর্তমানে কোনো সময় কাটাতে সবাই পুলিশের স্যার। দুর্নীতির জন্য পুলিশে দায়ী, পাবলিক দায়ী নয়। পুলিশের এই অধপতনের জন্য পুলিশে দায়ী, কোনো জনসাধারণ দায়ী নয়। এখন যে কাজগুলো হচ্ছে অতি উৎসাহী পুলিশের জন্য, এর দায় দায়িত্ব পুলিশকেই বর্তাতে হবে, অন্য কারো ওপর পড়বে না। জনসাধারণ সর্বদাই সুযোগ নিতে চাবে, পুলিশ তার সদ্ব্যবহার করছে। আমি ওই যে একটা কথা মাঝে মাঝে বলি, পিআরবি 34 বিধিতে বলা আছে যে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে সম্পর্ক বা তাদের সাথে পরিচয় রাখতে হবে। তো কই, আমাকে তো 4 বছরে একদিন থানায় দাওয়াত দিল না যে এই অনুষ্ঠানে আসেন। কিন্তু এই বিএনপি বা জামাত কিংবা অন্য রাজনৈতিক দল যারা ক্ষমতা দেখাতে পারে তাদেরকে তো ঠিকই ডাকলো। এরকমই আমরা পুলিশ, তার মানে কি, তাদেরকে ডাকার উদ্দেশ্য একটাই, যে ভবিষ্যতে যদি আপনারা ক্ষমতায় আসেন আমাদের দিকে দৃষ্টি রাখবেন। এটা হলো আইনের বিষয় তাদের কাছে, কিন্তু আইন যেটা করতে বলছে এটা করেনি। তো এই জন্যই বলি যে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কোনো কারণে ডাইনে বামে তুমি কারো কাছে দেখলা, তোমার বইটা নিয়ে গেল, বা তোমার বইটা পাশের ভর্তি কেউ টানাটানি শুরু করছে, বইটা নিয়ে গেছে, কি করবা তুমি? খাতাটা না দিয়ে চলে আসবা। তা আমার তো এরকম লোকের দরকার নাই। আমার এরকম লোকের কখনো প্রমোশনের প্রয়োজন নেই, যে কিনা ওই বই দেখে দেখে লিখবে, কাজ করবে, কারণ তার তো জানা নাই। এই জন্যই ব্রিটিশ যখন পিআরবি তৈরি করেছে, পিআরবি প্রণয়ন করেছে, তখন তারা বলেছে এই কথাটাই পিআরবি অনুযায়ী, যে পুলিশ তো পড়ালেখা লাগবে না, তো পুলিশ তো ভুল করবে, কাজ কাম জানবে না, পিআরবি দেখে দেখে যেন সংশোধন করে, এইভাবে যেন কাজগুলো করে। কোনো বাহিনী কোনো বাহিনী তাদেরকে তো এভাবে বলা নেই, কিন্তু পুলিশের কার্যক্রম প্রতিটা ক্ষেত্রে বলা হয়েছে। এগুলোই অর্থাৎ, এগুলো যদি আইন করে না দিত তাহলে আমরা কেউ আইনটাকে মানতাম না। যেমন জজ বিচার করবেন, সিআরপিসি তে উল্লেখ করা আছে কিভাবে তিনি বিচার কার্য পরিচালনা করবেন। অন্যান্য আইনে বলা আছে ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রয়োগ করবেন, কোন ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, কি ব্যবস্থা করবেন, আইনে উল্লেখ করা আছে। পুলিশ কি করবেন, আইনে উল্লেখ করা আছে। এখন সে পুলিশ যদি সব সময় শুধু বই কাঁধে নিয়ে বেড়ায় তাহলে তো হবে না, কাজে কাজে আইনটা পড়তে হবে। যা হোক, আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। এর মধ্যে কারো কিছু বলার থাকলে তোমরা বলতে পারো। রাত্রিকালে আমরা আবার যে রাত 9টায় ক্লাস হবে স্যার, সেখানে আলোচনা করা হবে। কিছু বলার থাকলে বলতে পারো। হ্যাঁ। স্যার, হ্যাঁ। স্যার যদি যদি প্রশ্ন আসে স্যার, যে আহ, কোনো ব্যক্তি গ্রেপ্তার করার পর পুলিশ অফিসার করণীয় কি, তখন তো স্যার এখানে মানা তার হবে না। একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার পর পুলিশ অফিসারের করার কি? পুলিশ অফিসার গ্রেপ্তার করলেই তো 51-52 দ্বারা দেহ তল্লাশির কাজ আসবে। কারণ গ্রেপ্তার করার পর অলরেডি আপনি গ্রেপ্তার করেছেন, তো আপনি তো ওই ব্যক্তিটার দেহ তল্লাশি করবেন যাকে আপনি গ্রেপ্তার করেছেন তার। স্যার তাহলে যে এটা কোন ক্ষেত্রে হবে স্যার, যদি নতুন আইন 46-এর ওটা হলো গ্রেপ্তারকালীন সময়, আপনি যখন গ্রেপ্তার করতে যাবেন তখন আপনার কি কি দায়িত্ব পালন করবেন, ওটা এটার সাথে আলাদা। বুঝতে পারছি স্যার, ক্লিয়ার স্যার। ওটা হলো, আমরা 46-এর কালকে আলোচনা করব। সেটা হলো যে গ্রেপ্তার যখন করতে গেছেন তখন কি কি কাজ আপনার আছে। আমার বুঝতে কথা পারছি স্যার, বোঝা গেছে? এবার ফুললি বুঝতে পারি স্যার। কারো কিছু বলার আছে তোমাদের? স্যার, হ্যাঁ, বলো। স্যার, স্যার, এই যে পেনাল করে স্যার, এই যে 221 আর এই যে 222 স্যার, এই দুইটা স্যার, এই প্রশ্ন দুটো কিভাবে আসতে পারছে একটু দেখেন তো স্যার। এগুলো তো প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষা আসছিল, এটা তো কয়েকবার আলোচনাও করলাম। 221-এ স্যার কি আমার, বলা আছে? একটা হলো গ্রেপ্তারি পরোয়ানার কথা বলা আছে নাকি? স্যার একটা আছে, গ্রেপ্তার হওয়া, 21-এ বলছে গ্রেপ্তার করিতে বাধ্য হওয়ার সত্ত্বেও সরকারি কর্মচারী ইচ্ছাকৃত গ্রেপ্তার গ্রেপ্তার না না করে। করা। আর এক আপনি হ্যাঁ, মামলার আসামিকে গ্রেপ্তার করেন নাই, স্যার 221 সালে মামলার আসামি গ্রেপ্তার না করলে স্যার, আর দুশো ইচ্ছাকৃত যদি বাইশ আপনি সালে মামলার পরোয়ানার আসামিকে আসামি। গ্রেপ্তার না করেন, ইচ্ছাকৃত ভাবে, অর্থাৎ গ্রেপ্তার করিতে বাধ্য হওয়া সত্ত্বেও। আর 222 হলো যাকে পরোয়ানার আদালত আসামি। কর্তৃক
গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে বা পরোয়ানা দেওয়া হয়েছে, তাকে যদি আপনি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করেন, সেটি বিষয়টা বুঝতে পারছো? তাহলে তাহলে স্যার মানে পরোয়ানার কথা আসলে 222 হবে। পরোয়ানা পরোয়ানা করলে 222। 222। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি এটা দেখছিলাম তো স্যার, এই জন্য। কেন ওখানে নিজে পড়তে হয়? এই জন্য তো বললাম বই পড়তে হয়, বই পড়লে ওর ভাষাটা প্রথমে হয়তো বুঝতে কষ্ট হবে, পরবর্তীতে বোঝা যাবে। যাই হোক, তাহলে আমরা শেষ করি, রাত্রে কথা হবে। 9টার সময় ক্লাস হবে। ওই আগের, আজকে নতুন আইডি পাসওয়ার্ড চেঞ্জ হবে, আমরা নতুন করে আইডি পাসওয়ার্ড দেব, সেই আইডি পাসওয়ার্ডে ক্লাস করার জন্য চলে আসবা। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। আসসালাম।